বসন্তের সেই বিকেল, সেদিন আকাশটা কেমন যেন একটু অন্যরকম ছিল। মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছিল সারাদিন। আমি সৌভিক, পেশায় একজন আর্কিটেক্ট হলেও মনের কোথাও একটা নিখাত কবি লুকিয়ে আছে। ডিজাইন আর ড্রয়িং বোর্ডের বাইরে আমি সবসময় একটা নিখুঁত সৌন্দর্যের খোঁজ করতাম, কিন্তু জানতাম না সেই খোঁজটা আজ এভাবে শেষ হবে। শহরের এক কোণে ছোট ছিমছাম একটা ক্যাফে, দ্য ক্যানভাস। কফি আর পুরনো বইয়ের গন্ধে লেগে থাকে চারপাশটায়। আমি জানালার ধারে টেবিলটায় বসে একটা নতুন প্রজেক্টের স্কেচ করছিলাম। আচমকাই ক্যাফের কাচের দরজাটা ঠেলে ভিতরে ঢুকল সে, আর ঠিক তখনই যেন চারপাশের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গেল। তার পরনে ছিল একটা হালকা আকাশি রঙের শাড়ি। খোলা চুলগুলো বসন্তের অবাধ্য বাতাস এসে পড়ছে তার মুখের উপরে। চোখে একটা অদ্ভুত মায়া, আর ঠোঁটে এক চিলতে শান্ত হাসি। তাকে দেখা মাত্রই আমার বুকের ভিতর কেমন যেন একটা ওলট পালট হয়ে গেল। একে কি লোকে লাভ অ্যাট ফার্স্ট সাইট বা প্রথম দেখায় প্রেম বলে? আমি তো কোনোদিন এসব বিশ্বাস করিনি, কিন্তু আজ আমার চোখ দুটো তার উপর থেকে সরছিল না। সে এসে বসল আমার ঠিক দুটো টেবিলের পরের একটা উইন্ডো সিটে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। একসময় সে বোধহয় আমার তীব্র দৃষ্টিটা অনুভব করতে পারল। সে মাথা ঘুরিয়ে সরাসরি আমার চোখের দিকে তাকালো। ব্যাস, ধরা পড়ে গেলাম। লজ্জায় আমি স্ক্যাবব্রুকের দিকে চোখ নামিয়ে নিলাম, কিন্তু আমার হার্টবিট তখনও রেশের ঘোড়ার মতো ছুটছে। কিছুক্ষণ পর সে মৃদু পায়ে হেঁটে আমার টেবিলটার সামনে এসে দাঁড়ালো। আমি চমকে উপরে তাকালাম। আমায় কিছু বলছেন? এভাবে লুকিয়ে লুকিয়ে স্কেচ না করে সামনাসামনি দেখে করতে পারেন। আমি কিন্তু খুব একটা খারাপ পোজ দিই না। ও, আই এম সো সরি। আসলে আমি ঠিক স্কেচ করছিলাম না, মানে আপনাকে দেখছিলাম। আই মিন, ঠিক আছে ঠিক আছে, এত নার্ভাস হতে হবে না। আমি দীপশিখা, আর আপনি? আমি সৌভিক। বিশ্বাস করুন, আমি আপনাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। আসলে আপনাকে শাড়িতে এত অদ্ভুত সুন্দর লাগছিল যে আমি জাস্ট চোখ ফেরাতে পারিনি। থ্যাংক ইউ সৌভিক, প্রশংসাটুকু বেশ সততার সাথে বললেন। তা আমি কি এখানে বসতে পারি, যদি আপনার কাজের ক্ষতি না হয়? আরে নিশ্চয়, প্লিজ বসুন। আপনার আশাটা আমার কাজের ক্ষতি নয়, বরং একটা দারুণ অনুপ্রেরণা। দীপশিখা আমার সামনে চেয়ারটায় বসল। ওয়েটার এসে দুটো ক্যাপুচিনো দিয়ে গেল। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। কাঁচের জানালায় জলের ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে, আর ভিতরে আমরা দুজন সম্পূর্ণ অচেনা মানুষ, অথচ মনে হচ্ছিল কত জনমের চেনা। আপনি আর্কিটেক্ট তাই না? ওই স্কেচবুকটা দেখে আন্দাজ করলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন। ইমারতের নকশা করি, তবে আজ মনে হচ্ছে প্রকৃতির সবচেয়ে সুন্দর নকশাটা আমার সামনে বসে আছে। বাহ, আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। সব আর্কিটেক্ট কি এত রোমান্টিক হন? সবার কথা জানি না দীপশিখা, তবে আজ এই বৃষ্টি, এই কফির গন্ধ আর আপনার ওই চোখের দিকে তাকালে যে কোনো সাধারণ মানুষও কবি হয়ে যেতে বাধ্য। আপনি কি করেন? আমি শান্তিনিকেতনে থাকি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করছি। কলকাতায় এসেছি একটা গানের ওয়ার্কশপে, কালই ফিরে যাব। কালই ফিরে যাব। কথাটা শুনে বুকটা কেমন যেন ছ্যাক করে উঠল। এই তো মাত্র কয়েক মিনিট হলো তাকে চিনি, অথচ তার চলে যাওয়ার কথাটা শুনে মনটা এতটা খারাপ হয়ে গেল কেন? এটাই কি ভালোবাসার টান? কালই চলে যাবেন? এত তাড়াতাড়ি? আরে কলকাতা শহরটাকে তো ভালো করে দেখলেনই না। শহরটা কেমন তা জানি না সৌভিক, তবে এই শহরের কিছু মানুষকে কিন্তু বেশ ভালো লেগে গেল।
বিশেষ করে যারা খুব সুন্দর করে প্রশংসা করতে পারে। তার কথার ধরনে আমার হৃৎস্পন্দন যেন আরও এক ধাপ বেড়ে গেল। বৃষ্টিটা তখন আরও জোরে নামছে। ক্যাফেতে হালকা সাউন্ড সিস্টেমে বাজছিল একটা চেনা সুর, তবাই রিতমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না। দীপশিখা, আমি জানি এটা বোকামো শোনাতে পারে, আমরা মাত্র আধ ঘন্টা হলো আলাপ করেছি, কিন্তু আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন? করি, কেন বলুন তো? কারণ আমি আজ পর্যন্ত প্রথম দেখায় ভালোবাসায় বিশ্বাস করতাম না। আমার মনে হতো এগুলো গল্পে উপন্যাসে ভালো লাগে, কিন্তু আজ আপনাকে ওই দরজার দিকে ঢুকতে দেখে আমার ভিতরের পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে গেছে। আমি আপনাকে হারাতে চাই না। দীপশিখা চুপ করে রইল। তার চোখ দুটো কেমন যেন আবেগে ভারী হয়ে উঠল। সে জানালার বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে থাকল, তারপর আবার আমার দিকে তাকালো। তার চোখে তখন অদ্ভুত মায়া। সৌভিক, ভালোবাসা তো আসলে সময় মেপে আসে না। কখনো কখনো এক যুগও কম মনে হয়, আর কখনো কখনো মাত্র একটা মুহূর্তই যথেষ্ট পুরো জীবনটা চিনে নেওয়ার জন্য। আপনার চোখের এই সততাটুকু আমার খুব চেনা লাগছে। দীপশিখার টেবিলের উপরে রাখা হাতটার উপর আলতো করে নিজের হাত রেখে বললাম, তাহলে কি আমি আশা করতে পারি দীপশিখা, এই বৃষ্টি ভেজা বিকেলটা আমাদের একটা নতুন শুরুর গল্প লিখছে? গল্প তো শুরু হয়েই গেছে সৌভিক, এখন শুধু দেখার এই গল্পের শেষ পাতাটা কত সুন্দর হয়। ক্যাফের আলো আধারিতে বৃষ্টির রিনঝিন শব্দের মাঝে আমাদের হাত দুটো এক হয়ে রইল। প্রথম দেখার সেই তীব্র ভালো লাগা ততক্ষণে এক গভীর ভালোবাসায় রূপ নিতে শুরু করেছে। কিন্তু আমরা জানতাম না নিয়তি আমাদের জন্য আগামী দিনগুলোতে কি অপেক্ষা করিয়ে রেখেছে। কলকাতা থেকে দীপশিখা চলে যাবার পর দেখতে দেখতে 2 মাস কেটে গেল। প্রথম দেখার সেই বৃষ্টি ভেজা বিকেলটা যেন আমার জীবনের ঘড়ির কাঁটাটাকে চিরতরে বদলে দিয়েছিল। আমি কলকাতায় আমার অফিসের ড্রয়িং বোর্ডে বসে যখনই কোনো নতুন বহুতলের নীল নকশা আঁকতাম, লাইনের ফাঁকে ফাঁকে কেবল ভেসে উঠত সেই আকাশী শাড়ি পরা মায়াবী মেয়েটার মুখ। ওদিকে দীপশিখাও যখনই শান্তিনিকেতনে তার তানপুরা নিয়ে ভোরে রেওয়াজে বসত, ও নাকি গানের প্রতিটি মির আর তান আমাদের সেই প্রথম বিকেলের কফির সুবাস খুঁজে পেত। ফোনে আমাদের কথা হতো রোজ রাতে, ঘন্টার পর ঘন্টা কেটে যেত, তাও মনে হতো কত কথা যেন বলাই হলো না। কিন্তু শুধু ফোনে কি আর মনের তেষ্টা মেটে? চাতক পাখির মতো ছটফট করছিল মনটা। তাই আর নিজেকে ধরে রাখতে না পেরে 1 সপ্তাহে শেষে শনিবারে আমি সোজা চলে গেলাম বোলপুরে। শান্তিনিকেতনের রাঙামাটির রাস্তা, চারধারে সোনাঝুরির জঙ্গল, আর বাতাসে বসন্তের শেষ শিমুলের গন্ধ। খোপাই নদীর পাড়ে একটা বড় ছাতিম গাছে নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমি। বুকটা দুরু দুরু কাঁপছিল। ঠিক বিকেল 4টেয় দূর থেকে দেখলাম একটা লাল পেরে হলুদ শাড়ি পরে, চুলে একটা পলাশ ফুল গুজে সাইকেল চালিয়ে আসছে আমার দীপশিখা। তাকে দেখে আমার মনে হলো প্রকৃতির সৌন্দর্য যেন ওই একটা মানুষের রূপ ধরে আমার দিকে এগিয়ে আসছে। সে সাইকেল থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। 2 মাস পরে সামনাসামনি দেখা। দুজনের চোখেই তখন এক আকাশ কথা, অথচ মুখে কোনো শব্দ নেই। কিছুক্ষণ শুধু নীরবতা, তারপর আমি প্রথম নীরবতা ভাঙলাম। ফোনে তো রোজ রাতে খুব বড় বড় কথা বলা হতো, আর আজকে সামনাসামনি আসতেই এত দূরত্ব। এই 2 মাস আমি কলকাতায় কিভাবে এক একটা দিন আঙুল গুড়ে কাটিয়েছি তুমি তার বিন্দুমাত্র ধারণা করতে পারবে না দীপশিখা। আহারে, আমার শহরের বাবুর বুঝি খুব কষ্ট হয়েছে, কিন্তু শান্তিনিকেতনের এই রাঙামাটি আর এই কোপাই নদীর সাক্ষী সৌভিক, আমারও একটা দিন কাটেনি তোমার কথা না ভেবে। এই যে রোজ সকালে গুরুজির কাছে গিয়ে রেওয়াজ করি, সব গানের লাইন এখন কেমন যেন ঘুরে ফিরে তোমার নামে উৎসর্গ হয়ে যায়। মনে হয় রবীন্দ্রনাথ বুঝি এই গানগুলো আমাদের জন্যই লিখেছিলেন। ওর আরও কাছে এসে আলতো করে ওর হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে বলছি, সত্যি বলছো দীপশিখা?
এটা যদি সত্যি হয় তবে কেন আমরা এই দূরত্বটা জোড়াতালি দিয়ে বাঁচিয়ে রাখছি? কলকাতা আর বোলপুরের এই কয়েকশো কিলোমিটার ব্যবধান আমার আর সহ্য হচ্ছে না। চলো না, এবার আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাই। আমি কলকাতায় ফিরে গিয়েই আমার মা বাবাকে আমাদের কথা বলবো। ওনারা তোমাকে দেখলে এক মুহূর্তে ভালোবেসে ফেলবেন। সৌভিক, আমি তোমাকে কতটা ভালোবাসি তাতে তুমি 2 মাসে নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছো। প্রথম দেখাতেই তুমি আমার মনের পুরোটা জুড়ে বসে আছো। সেখানে অন্য কারোর কোনো অধিকার নেই, কিন্তু একটা মস্ত বড় সমস্যা আছে। কি সমস্যা দীপশিখা? কোনো বাধা কি আমাদের এই ভালোবাসার চেয়ে বড় হতে পারে? তুমি আমার বাবাকে চেনো না সৌভিক। উনি খুব রক্ষণশীল, অত্যন্ত একগুঁয়ে আর কড়া মেজাজের মানুষ। উনি প্রাচীন মার্গসঙ্গীতের একজন মস্ত বড় সাধক। ওনার জগৎটা শুধু সুর আর ঘরানার অহংকারেই ঘেরা। উনি চান আমি শান্তিনিকেতনে কোনো নামকরা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর সাথে ঘর বাঁধি, যে আমাদের এই সঙ্গীতের ধারাকে এগিয়ে নিয়ে যাবে। কলকাতার একজন আধুনিক আর্কিটেক্টকে উনি জামাই হিসাবে সহজে মেনে নেবেন বলে তো আমার মনে হয় না। ওনার অমতে কিছু করার কথা আমি ভাবতেও পারি না। দীপশিখা, আমি আর্কিটেক্ট। আমার কাজই হলো ছক ভাঙা এবং শূন্য থেকে একটা মজবুত ইমারত তৈরি করা। যে মানুষটা ইটের পর ইট সাজিয়ে বহুতল করতে পারে, সে ভালোবাসার সম্পর্কের চারপাশে দেওয়ালে কোনো ফাটল ধরতে দেবে না। তোমার বাবার শাস্ত্রীয় সঙ্গীতের অহংকারকে আমি সম্মান করি, কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় সুর হলো ভালোবাসা। আমি নিজে ওর সামনে গিয়ে দাঁড়াবো। ওর যত প্রশ্ন আছে আমি সব প্রশ্নের উত্তর ওর চোখে চোখ রেখে দেব। প্রথম দেখায় যে খাঁটি প্রেম আমাদেরকে এক করেছে, তাকে কোনো সামাজিক অমিল বা পারিবারিক অমত ভাঙতে পারবে না। তুমি কি আমার উপর ভরসা রাখতে পারছো না? তোমার এই আত্মবিশ্বাসটাই তো আমার সবচেয়ে বড় ভরসা সৌভিক। আমি তোমাকেই আমার জীবনের ধ্রুবতারা বানিয়ে ফেলেছি। ঠিক আছে, তুমি আগামী মাসে আমাদের বাড়ি এসো। আমি তার আগে বাবাকে আমাদের সম্পর্কের কথা হালকা করে জানিয়ে ওনার মনটা একটু বোঝার চেষ্টা করব। তারপর আমরা দুজনে একসাথে ওনার মুখোমুখি হব। যা হবে দুজনে একসাথে লড়ব। আমরা সেদিন বিকেল গড়িয়ে সন্ধে নামা পর্যন্ত কোপাইয়ের পাড়ে রাঙা মাটিতে বসেছিলাম। বাতাসে তখন দূরের কোনো বাউল আখড়া থেকে একতারার মিষ্টি সুর ভেসে আসছিল। মিলন হবে কতদিনে। আমি দীপশিখাকে আরও কাছে টেনে নিলাম। ওর চুলে গোজা পলাশপুরের গন্ধটা আমার চাদরে লেগে যাচ্ছিল। আমরা দুজনেই সেই মুহূর্তটায় ভীষণ সুখী ছিলাম, কিন্তু আমাদের অবচেতন মন জানত না যে শান্তিনিকেতনের এই শান্ত বাতাসের আড়ালে আমাদের জন্য কি মারাত্মক এক ঝড় অপেক্ষা করে আছে। কথা মতো কেটে গেল আরও একটা মাস। এই একটা মাস আমাদের কাছে ছিল একটা অগ্নি পরীক্ষার মতো। দীপশিখা চিঠিতে আর ফোনে আমাকে জানিয়েছিল যে সে তার বাবাকে আমাদের ব্যাপারে অল্প বিস্তর বলেছে, কিন্তু প্রতিবারই ওর বাবা মৃণালবাবু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তবুও ভালোবাসার টানে আর দীপশিখাকে দেওয়ার কথা রাখতে আমি আবার এসে নামলাম বোলপুর স্টেশনে। তবে আজকে শান্তিনিকেতনকে কেমন যেন চেনা চেনা লাগছিল না। আকাশটা মেঘলা, বাতাসটাও কেমন যেন ভারী আর থমথমে। আমি যখন দীপশিখাদের পুরনো আমলের বনেদি বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালাম, বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। বাড়ির ভিতরের পরিবেশটা গম্ভীর। ড্রয়িং রুমে ভারী মেহগনি কাঠের এক বিশাল চেয়ারে বসেছিলেন দীপশিখার বাবা, পণ্ডিত মৃণাল রঞ্জন বন্দ্যোপাধ্যায়। ওর কাঁচা পাকা চুল, চোখে মোটা ফ্রেমে চশমা আর অবয়বে এক তীব্র শাসন ও অহংকার। দীপশিখা ঘরের এক কোণে দেওয়ালে পিঠ দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ওর চোখ দুটো লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ও দীর্ঘক্ষণ কেঁদেছে। আমি ভিতরে ঢুকে ওর পায়ের কাছে হাত বাড়িয়ে প্রণাম করলাম। উনি আশীর্বাদ করলেন না, শুধু পা দুটো সরিয়ে নিলেন। ওর হাতের চায়ের কাপটা টেবিলের উপরে সশব্দে নামিয়ে রাখলেন। সে শব্দে ঘরের নীরবতা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভালো আছেন কাকাবাবু? আমি সৌভিক, কলকাতা থেকে আসছি। দীপশিখা বোধহয় আপনাকে
আমার ব্যাপারে সমস্ত কিছুই। মৃণালবাবু আমার কথা শেষ করতেই দিলেন না। ওর চশমার উপর দিয়ে আমার দিকে এমনভাবে চাইলেন যেন আমি কোনো অপরাধী। বাবা, উনি সৌভিক। আমি যার কথা তোমাকে বলেছিলাম, উনি অনেক দূর থেকে এসেছেন শুধু তোমার সাথে একবার কথা বলার জন্য। তুমি প্লিজ ওনার উপর রাগ করো না। মৃণালবাবু হাত তুলে দীপশিখাকে থামিয়ে দিলেন। ওর গম্ভীর কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। চুপ করো দীপশিখা, তোমার ঘরে যাওয়ার অধিকার আমি এখনো দিইনি। তারপর আমার দিকে ঘুরে বললেন, তা যুবক, তুমি তারে কলকাতার সেই মস্ত বড় নকশাকার যে আমার মেয়ের মাথাটা চিবিয়ে খেয়েছ, যার জন্য আমার মেয়ে আজ এই পরিবারের ঐতিহ্য, সংস্কৃতি আর আমার দেওয়া শিক্ষাকে বিসর্জন দিতে বসেছে। কাকাবাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি দীপশিখাকে কোনো ভুল শিক্ষা দিইনি, আর কোনো ঐতিহ্য ভাঙিনি। আমি দীপশিখাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি জানি আমাদের পরিচয় খুব বেশি দিনের নয়, কিন্তু প্রথম দেখাতেই আমি বুঝে গিয়েছিলাম ওই আমার জীবনের পূর্ণতা। আমি পেশায় একজন স্বনামধন্য আর্কিটেক্ট। কলকাতায় আমার নিজের ফ্ল্যাট আছে, সচ্ছল পরিবার। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে রাজকন্যার মতো সুখে রাখব। ওর সঙ্গীত সাধনায় আমি কখনো বাধা হব না, বরং আরও সাহায্য করব। আপনি দয়া করে আমাদের এই সম্পর্কটাকে আশীর্বাদ করুন। মৃণালবাবু আচমকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। উনি তীব্র উপহাসের হাসিতে ফেটে পড়লেন। সুখে রাখবে, রাজকন্যার বধূ, ভালোবাসা, প্রথম দেখা। যুবক, এসব সস্তা সিনেমার রোম্যান্টিসিজম আর উপন্যাসের ডায়লগ দিয়ে বাস্তব জীবন চলে না। তুমি ইমারতে নকশা করো, তাই টাকার অহংকার দেখাচ্ছ। একটা কথা মাথায় রেখো, দীপশিখা এই বাংলার এক স্বনামধন্য উচ্চাঙ্গ সঙ্গীত পরিবারের মেয়ে। ওর শিরায় সুর বইছে। ওর ভবিষ্যতের বিয়ের কথা অলরেডি শান্তিনিকেতনের এক মস্ত বড় ঘরানায় মার্ক সঙ্গীত সাধকের সুযোগ্য পুত্রের সঙ্গে পাকা হয়ে গেছে, যে আমাদের এই সঙ্গীতের ধারাকে, এই বংশের নামকে বাঁচিয়ে রাখবে। কলকাতার এক সাধারণ চাকরিজীবী যে সুরের শটুকু বোঝে না, ওর হাতে আমি আমার মেয়েকে কোনো দিন তুলে দেব না। এটাই আমার শেষ কথা। কিন্তু কাকাবাবু, বিয়েটা তো দুটো মনের মিলনে হয়। পেশা বা ঘরানার কোনো দেওয়াল তুলে তো ভালোবাসা আটকানো যায় না। দীপশিখা আমাকে ভালোবাসে, ও একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আপনিও নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকু কেড়ে নিচ্ছেন। ওর মনের ইচ্ছাটা কি একবারও জানতে চাইবেন না? মৃণালবাবুর রাগে কাঁপতে কাঁপতে দীপশিখার দিকে তাকালেন। ওর গলার আওয়াজ আরও চড়ে গেল। দীপশিখা, মুখ খোলো। এই ছেলের সামনে দাঁড়িয়ে আজ তোমাকে বলতে হবে তুমি কার পক্ষে। আমার এই দীর্ঘ জীবনের সম্মান নাকি তুই একদিনের চেনা একটা ছেলের সস্তা প্রেম? বড়ই কে যে আমার কথার বাইরে যাওয়ার বা আমার সিদ্ধান্তের উপর কথা বলার ক্ষমতা তোমার নেই। ঘরটা তখন একদম স্তব্ধ। বাইরে একটা মেঘ ডাকার শব্দ হলো। আমি আশাবাদী চোখে দীপশিখার দিকে তাকালাম। ভাবলাম, ও হয়তো আজ ওর বাবার এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে। ও হয়তো আমাদের প্রথম দেখার সেই পবিত্র মুহূর্তটাকে সম্মান রাখবে। কিন্তু দীপশিখা মাথা তুলল না। ওর চোখের জল তখন গাল গড়িয়ে পড়ছে। ও এক পা এগিয়ে এসে আমার দিকে তাকালো, কিন্তু ওর চোখে তখন কোনো লড়াইয়ের আলো ছিল না। ছিল শুধু এক চরম আত্মসমর্পণ। সৌভিক, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। বাবার শরীরটা ভালো নেই, ওনার হার্টের সমস্যা আছে। আমি আমি আমার জন্মদাতার মৃত্যুর কারণ হতে পারবো না। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না সৌভিক। বাবার সম্মানটাই আমার শেষ কথা। ইহে তুমি কি বলছো দীপশিখা? নিজের মুখে তুমি এই কথা বলছো? আমাদের সেই প্রথম বৃষ্টি ভেজা বিকেলের কফির টেবিল, সেই কোভাই নদীর পাড়ে দাঁড়িয়ে আমার বুকে মাথা রেখে তোমার দেওয়া সেই প্রতিশ্রুতি, সব তবে মিথ্যে ছিল, সব একটা নাটক ছিল। তুমি এতটা সহজে কোনো লড়াই না করে আমাদের ভালোবাসার গলা টিপে ধরলে। আমি নিরুপায় সৌভিক, আমি নিরুপায়। তুমি বুঝছো না কেন? আমি আমার বাবার অমতে
ওনার বুকে লাথি মেরে কোনো সুখের সংসার করতে পারবো না। সেই সংসার প্রতিদিন আমার অনুশোচনা হবে। আমাদের কপালে হয়তো এক হওয়া লেখা ছিল না। আমাদের এই প্রথম দেখাটা একটা ভুল ছিল। তুমি প্লিজ চলে যাও সৌভিক। আমাদের আর কোনোদিন দেখা হবে না। আমাদের গল্প এখানেই শেষ। দীপশিখা ওর হাতটা আমার জামা থেকে সরিয়ে নিয়ে নিজের মুখটা 2 হাতে তালুতে ঢেকে ঘরের ভিতর দৌড়ে চলে গেল। আর পিছনে রইল ওর বাবার এক বিজয়ী অহংকারী চাহনি। আমার পায়ের তলা থেকে যেন আস্ত একটা পৃথিবী সরে গেল। বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা আর অবশ হয়ে গেল। প্রথম দেখা যে স্বর্গীয় অনুভূতি আমার পুরো মন জুড়ে রাজত্ব করতে এসেছিল, আজ তা এক মুহূর্তে ভেঙে কাচের টুকরোর মতো আমার কলিজায় এসে বিঁধল। আমি আর একটা মুহূর্তে সে অভিশপ্ত বাড়িতে দাঁড়াইনি। এক বুক তীব্র কষ্ট, অপমান আর অভিমান নিয়ে আমি বোলপুর স্টেশন এসে কলকাতার রাতের ট্রেনে উঠে বসলাম। ট্রেনের জানলার বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঠান্ডা বাতাস এসে আমার মুখে লাগছিল, আর আমার চোখের কোণ দিয়ে নোনতা জল অবিরাম গড়িয়ে পড়ছিল। ট্রেনের চাকার আওয়াজের সাথে সাথে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, প্রথম দেখায় প্রেম হওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ভালোবাসার চেয়ে এই পৃথিবীর মানুষের অহংকার অনেক বেশি শক্তিশালী। শান্তিনিকেতনের সেই অভিশপ্ত বিকেল আর দীপশিখার সেই চরম প্রত্যাখ্যানের পর দীর্ঘ 6টা মাস কেটে গেছে। এই 6 মাসে আমার জীবনের আকাশ থেকে যেন সমস্ত রং মুছে গিয়েছিল। নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়েছিলাম। কোনো ফোন নয়, কোনো সামাজিক যোগাযোগ নয়। শান্তিনিকেতনের ট্রেনের দিকে সমস্ত রাস্তা আমি নিজের মনে বন্ধ করে নিয়েছিলাম। দিন রাত 24 ঘন্টা শুধু অফিসের ড্রয়িং বোর্ডে মুখ গুজে পড়ে থাকতাম। একের পর এক প্রজেক্টে কাজ করতাম, যেন নিজেকে ক্লান্ত করে রাতে ঘুমোনো যায়। কিন্তু ঘুম কোথায়? চোখ বন্ধ করলে সে আকাশি শাড়ি পরা মেয়েটা, তার কাজল কালো চোখ আর চুলে গোজা পলাশ ফুলের গন্ধ আমার চারপাশের বাতাসকে ভারী করে তুলত। মনে মনে বলতাম আমি ওকে ঘৃণা করি, কিন্তু বুকের বাঁদিকের হৃস্পন্দনটা জানত ঘৃণা নয়, ওটা ছিল অভিমানের আড়ালে লুকিয়ে থাকা তীব্র এক ভালোবাসা। হঠাৎ করে একদিন দুপুরে, তখন বাইরে রোদ চড়া, আমার অফিসের টেবিলে পিওর একটা স্পিড পোস্টের কুরিয়ার এনে রাখল। খামটার উপর প্রেরকের নাম দেখেই আমার হাতের কলমটা হাত থেকে খসে পড়ল। বুকটা এত জোরে জোরে কাঁপতে লাগলো যেন মনে হলো চারপাশের দেওয়ালগুলো দুলছে। খামের উপর কাঁপা কাঁপা অক্ষরে লেখা দীপশিখা। আমি খুব সাবধানে কাঁপতে থাকা আঙুল দিয়ে খামটাকে খুললাম। ভিতরে কোনো দীর্ঘ অভিযোগের চিঠি ছিল না, ছিল আজ বিকেলে বোলপুর থেকে হাওড়াগামী ট্রেনের একটা কনফার্ম এসি চেয়ার কারের টিকিট, আর তার সাথে একটা ছোট্ট ডায়েরির পাতা, যাতে জলছাপের মতো লেগেছিল দীপশিখার চোখের জল। চিঠিতে লেখা ছিল, সৌভিক, সেদিন বাবাকে বাঁচানোর জন্য ওনার হার্টের অবস্থার কথা ভেবে আমি তোমাকে চলে যেতে বলেছিলাম, কিন্তু এই 6 মাসে আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাসে তিল তিল করে মরেছি। বাবা আমার বিয়ে যার সাথে ঠিক করেছিলেন, আমি ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি ওনার চোখে চোখ রেখে বলে দিয়েছিলাম, আমার এই শরীরটা হয়তো সামাজিক নিয়মে আপনারা কেউ কেড়ে নিতে পারেন, কিন্তু মনের সিংহাসনে আর আমার এই কণ্ঠের সুরে শুধু সৌভিক বসে আছে। আমি অন্য কারোর জন্য গাইতে পারবো না। তানপুরা ছুঁয়ে আমি রেওয়াজ করা বন্ধ করে দিয়েছিলাম সৌভিক। অন্ন জল ত্যাগ করে নিজের ঘরকে অন্ধকার করে রেখেছিলাম। অবশেষে মেয়ের এই জীবন্ত লাশ দেখে বাবার সেই শাস্ত্রীয় অহংকার আর আভিজাত্যের দেয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। উনি আজ সকালে নিজে কেঁদে ফেলে আমার হাতে ট্রেনের টিকিটটা তুলে দিয়েছেন আর বলেছেন, তোর ওই কলকাতার নকশাকারী চিত লড়ে আমি হেরে গেলাম, তুই ওর কাছেই চলে যা। সৌভিক, আমি আজ বিকেলে কলকাতার আমাদের সেই প্রথম দেখা দ্য ক্যানভাস ক্যাফেতে জানলা ধারের টেবিলটায় তোমার জন্য অপেক্ষা করব। তুমি কি তোমার সব অভিমান ভুলে আমাকে আরেকটা সুযোগ দেবে না? আমি আসছি সৌভিক। চিঠিটা পড়া শেষ হতে না হতেই আমার চোখের জল ডায়েরির পাতার উপর টুপটুপ করে খসে পড়ল। সমস্ত অভিমান, সমস্ত রাগ এক মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল।
আমি আর একটা সেকেন্ডও নষ্ট করিনি। অফিস থেকে কোটটা তুলে নিয়ে ঝড়ের গতিতে গাড়ির দিকে ছুটলাম। গাড়ি স্টার্ট দিয়ে কলকাতার ট্রাফিকের বুকে ছুটে চললাম সেই ক্যাফের দিকে। বাইরে তখন ঠিক প্রথম দিনের মতোই হঠাৎ করে মেঘ আসছিল। বসন্তের শেষে একটা ঝোড়ো হাতির মতো বাতাস বইছিল। আমি যখন দ্য কনভার্স ক্যাফের কাছের দরজা ঠেলে ভিতরে ঢুকলাম, আমার পুরো শরীর কাঁপছিল। ক্যাফের ভিতরে সে হালকা আলো আধারিতে ঘেরা, আর ঠিক দুটো টেবিল পরে সে জানালার ধারে সিটটায় বসে আছে সে। হ্যাঁ, আমার দীপশিখা। ও আজকেও পরে এসেছে সে প্রথম দিনের মতো একটা হালকা আকাশি রঙের শাড়ি। চুলগুলো অবাধ্য হয়ে ওর গালের উপর পড়ছে। ও জানালার বাইরে তাকিয়ে আলতো করে চোখ মুছছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মৃদু পায়ে হেঁটে গিয়ে ওর টেবিলটার সামনে একদম মুখোমুখি দাঁড়ালাম। আমার পায়ের শব্দ পেয়ে ও চমকে মাথা তুলে তাকালো। ব্যাস, দুটো চোখ এক হতেই যেন 6 মাসের সমস্ত মরুভূমি এক মুহূর্তে শ্রাবণের বৃষ্টিতে ধুয়ে গেল। তুমি তুমি সত্যি এসেছো দীপশিখা, নাকি এটা আমার কোনো দিবার স্বপ্ন? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিরতর এই রাঙামাটি দেশে ফেলে এসেছো। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাইনি সৌভিক, যেতে পারি না। যে ভালোবাসা প্রথম দৃষ্টিতেই আমার আত্মার গভীরে শিকড় কেড়ে নেয়, তাকে উপড়ে ফেলার সাধ্য এই পৃথিবীর কোনো বাবার অহংকারের নেই। আমি মরে যাচ্ছিলাম সৌভিক, তোমাকে ছাড়া আমার কণ্ঠের গানগুলো সব কান্না হয়ে যাচ্ছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও সৌভিক, সেদিন আমি বড্ড নিরুপায় ছিলাম। কোনো খবর দরকার নেই দীপশিখা। আজ যখন তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ, আমার মনে হচ্ছে আমার হারানো পৃথিবীটা আমি ফেরত পেয়ে গেছি। আমি খুব অভিমান করেছিলাম, খুব রাগ করেছিলাম তোমার উপর, কিন্তু আজ বুঝলাম প্রথম দেখায় প্রেম কোনো ক্ষণিকের মোহ ছিল না, ওটা ছিল আমাদের নিয়তি। বিধাতা আমাদের একে অপরের জন্য তৈরি করে রেখেছিলেন। আর কোনো দূরত্ব নয় সৌভিক, আর কোনো বোলপুর আর কলকাতার ব্যবধান নয়। এবার শান্তিনিকেতনের সুর আর কলকাতার ইমারত একসাথেই থাকবে। তুমি আবার নতুন করে আমাদের সারা জীবনের ঘর বাঁধার নকশা তৈরি করো, যে ঘরের ভিত কোনো ঝড়েই কাঁপবে না। ওকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ওর চুলের ঠোঁট ছুঁয়ে বললাম, হ্যাঁ দীপশিখা, আমি আজই আমাদের সেই নতুন ইমারতের নকশা আঁকব। আর সেই ইমারতের প্রধান দরজায় বড় বড় অক্ষরে লেখা থাকবে প্রথম দৃষ্টির কাব্য। যেখানে কোনো সামাজিক দেওয়াল থাকবে না, কোনো অহংকার থাকবে না, থাকবে শুধু তুমি, আমি আর আমাদের এই অমর নিখাত ভালোবাসা। বাইরে তখন হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। কাঁচের জানালায় জলের ফোঁটাগুলো আবার সেই প্রথম দিনের মতো ঝিনঝিনিয়ে সুর তুলতে লাগলো। আর ক্যাফের ব্যাকগ্রাউন্ডের স্পিকারে তখন বাজছিল রবীন্দ্রনাথের সেই চেনা গান, থোবারেই করিয়াছে জীবনে ধ্রুবতারা, এ সমুদ্রে আর হব না কো পথহারা। দুটো চাতক পাখির মতো মন আজ এক হয়ে গেল। প্রথম দেখায় শুরু হওয়া সেই রোম্যান্টিক প্রেমের গল্পটি আজকে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে বিরহের আগুন পার হয়ে ওর নিজস্ব পূর্ণতা আর পরম সুখের ঠিকানা খুঁজে পেল।